আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশের পতিত স্বৈরাচার, দুনিয়া কাঁপানো ফ্যাসিস্ট এবং আমরা যাকে তাড়িয়েছি এবং যিনি আমাদের ভয়ে হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে গেছেন, 14 মাসও হয়নি এখন পর্যন্ত, যাকে বলা হয় আমাদের ভিতরে যে ক্ষোভ, এটা প্রশমিত হয়নি এখনো পর্যন্ত। আমাদের রাগ থামেনি। সেই অবস্থায় সেই আমাদের বক্তব্য অনুযায়ী ফ্যাসিস্ট শেখ হাসিনা, তাকে নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম যে বাড়াবাড়ি করছে, এতে মেজাজ ঠিক রাখা যাচ্ছে না। ভীষণ রকম অপমান বোধ করছি। এটা কি ধরনের কথা? আমাদের দেশ, আমাদের বাংলাদেশ, আমরা কি খাবো, পরবো, কার সঙ্গে থাকবো, কার নিয়ে রাজনীতি করব, কাকে ক্ষমতায় বসাবো, কাকে তাড়াবো, এটা আমাদের বিষয়। তোমরা বাপু, তোমাদের যদি ভালো না লাগে চলে যাও। তোমাদেরকে কে আসতে বলছে বাংলাদেশে? আমাদের সাথে দরকার হলে ব্যবসা করো, নাহলে করো না। আমরা তো এখন ভারতের সাথে ব্যবসা বাণিজ্য করছি না, সীমান্ত বন্ধ আছে, তাতে আমাদের ঘোড়ার ডিম কি হয়েছে? আমরা দিব্যি ভালো আছি। আবার সীমান্ত বন্ধ থাকার ফলে আমাদের সাথে চীনের কত সুন্দর ব্যবসা বাণিজ্য হচ্ছে, পাকিস্তান থেকে সরাসরি জাহাজ আসছে, আবার জাহাজ ভরে ভরে কত অদ্ভুত অদ্ভুত জিনিসপত্র আমাদের দেশে আসছে। আমরা কি ভারতের জাহাজের জন্য কখনো বসে থাকি? কি মনে করো তোমরা আমাদেরকে? এরকম প্রশ্ন, নানা রকম প্রশ্ন আসছে। বিশেষ করে শেখ হাসিনা যা করছেন, এই ভদ্রমহিলাও কিরকম আছেন, কোথা থেকে এই সমস্ত কানেকশন পান, আর কোথা থেকে এই সমস্ত বুদ্ধি তার মাথায় আসে, এটা আমরা ভেবে পাই না। যেদিন সেই বাংলাদেশের কিংবদন্তির সাংবাদিক, আপনি তাকে টিম সেবাস্তিয়ান, সেই বিবিসির বিখ্যাত সাংবাদিক টিম সেবাস্তিয়ান, তার সঙ্গে তুলনা করতে পারেন। তারপর সিএনএন এর সে বিখ্যাত ল্যারি কিং, তার সঙ্গে তুলনা করতে পারেন। এরকম তাও ছোট হবে। তিনি হলেন জনাব খালেদ মহিউদ্দিন, অসাধারণ একজন সাংবাদিক। এরকম সাংবাদিক হাজার বছরে, সাংবাদিকতার ইতিহাস হাজার বছর হয়নি, হাজার বছরে এই বাংলায় খালেদ মহিউদ্দিনের মতো এইরকম বিরল প্রজাতির, এইরকম অসাধারণ মেধাবী, এরকম সুন্দর, এত সুন্দর স্মার্ট, তার মুখের দিকে তাকালে মনে হয় যেন একটা পূর্ণিমার চাঁদ জল জল করে জ্বলছে। তো এরকম দুনিয়া কাঁপানো বাংলাদেশি সাংবাদিক, তিনি বাংলাদেশে এসে টুইটুকারি করে শেখ হাসিনাকে গালাগালি করলেন, বললেন ওর সাক্ষাৎকার এখন কে নেবে? কেউ ওকে তো এখন আর পাত্তা দেয় না, ওর সাক্ষাৎকার আমি নেব। তো এই বক্তব্যের মাধ্যমে জনাব খালেদ মহিউদ্দিন, তিনি আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে যতটুকু নামানোর দরকার ততটুকু নামিয়ে ফেললেন। যে তিনি এতটা অসহায়, তিনি এতটা দুর্বল, এবং তিনি এতটা কাঙাল বা কাঙালিনী সুফিয়া হয়ে গেছেন যে কুনবা পথে নিতাইগঞ্জ যাই, এরকম গান দিল্লিতে বসে তিনি গাইছেন আর বলছেন, খালেদ আয় আয় আয়, তুই একসময় আমার চাকর, সেই সালমান এফ রহমান তার চাকর ছিলি, কাজী আজ আল্লাহ তোকে বড় করেছে, তুই এখন দুনিয়ার বাদশাহ, একটু আয়, আমাকে উদ্ধার কর। তুই যদি আমার সাক্ষাৎকার না আনিস তাহলে কি হবে? তুই এখন যেখানে চাকরি করছিস, সেই ঠিকানা, সেই পত্রিকার যে মালিক, তুই এখন যার চাকর, শাহিনও তো আমার কর্মী। গত নির্বাচনে শাহিন মনোনয়ন চেয়েছিল আওয়ামী লীগ থেকে, পরে আমি বললাম যে আওয়ামী লীগের দরকার নাই, আমার যেটা কিংস পার্টি আমি করেছি, নাজমুল হুদার যে কিংস পার্টি, সেই কিংস পার্টিতে তমির আলম খলন্দকার আছে, অন্যান্য যারা আছে, তাদেরকে আমি বলে দিচ্ছি, তুই গিয়ে সেখান থেকে মনোনয়ন নিয়ে আয়, আমি তোকে এমপি বানাবো। তো সেই শাহিনের কর্মচারী হয়ে তুই যদি আমাকে একটু উদ্ধার না করিস, আমাকে রক্ষা না করিস, আমি কোথায় যাব? জনাব খালেদ মহিউদ্দিন যেভাবে কথাবার্তা বললেন, তাতে মনে হতো যে শেখ হাসিনা আসলে এমনই বিপদে পড়েছেন। আর শেখ হাসিনা তাকে টুইটুকারি করতে পারেন, বলতে পারেন। এর কারণ হলো যে প্রকাশ্য স্ক্রিনে তার সাবেক মালিক জনাব খালেদ মহিউদ্দিনের সাবেক মালিক জনাব সালমান এফ রহমান, তিনি তাকে স্টুপিড বলে গালি দিয়েছেন, ভীষণ রকম একটা গালি দিয়েছেন কয়েকবার, একবার, দুইবার, তিনবার। তো যেখানে শেখ হাসিনার চাকর তার চাকরকে গালি দিতে পারেন, তো সেক্ষেত্রে মালিক হিসেবে, মালিকের মালিক
মালিক হিসেবে তার একটা বিরাট অধিকার আছে। সেই অধিকার থেকেই তিনি সেই কাজটি করতে পারেন। তো যার জন্য তিনি তাকে তুই তুকারি করে বলতে পারেন যে আয় আয় খালেদ আমাকে বাঁচা, আয় আয় চাঁদ মুখো, হ্যাঁ টিপ দিয়ে যা। তো এরকম যখন একটা অবস্থা, ঠিক সেই সময়টাতে শেখ হাসিনার কি হলো, তিনি একই সঙ্গে রয়টার্স, আপনার বলতে হবে না রয়টার্স কি, এএফপি তাও বলতে হবে না, সারা দুনিয়ার মানুষ জানে, তারপর ইংল্যান্ডের সবচেয়ে প্রভাবশালী পত্রিকা দ্য ইন্ডিপেন্ডেন্ট, এই 3টি জায়গাতে সাক্ষাৎকার দিয়ে বসলেন। মানে খালেদের কি আর ইজ্জত রইল বলেন তো? যে খালেদ মানে যাকে বলা হয় অ্যাঙ্কর, অ্যাঙ্কর মানে আপনার আমাদের মানে আঞ্চলিক ভাষায় গিরাফি বলি, যখন জাহাজ তীরে নোঙ্গর করে তখন জাহাজকে স্থির করার জন্য যে নোঙ্গর ফেলা হয়, অ্যাঙ্কর ফেলা হয়, তো এরকম জনাব খালেদ যে শেখ হাসিনাকে উদ্ধার করবেন, যেভাবে ডুবন্ত জাহাজকে উদ্ধার করা হয়, বা সমুদ্রের মধ্যে যখন জাহাজ খুব দুলতে থাকে তখন অ্যাঙ্কর ফেলে দেওয়া হয়, মাটির সঙ্গে গেঁথে গিয়ে সে জাহাজকে স্থির রাখে। তো ওইরকম শেখ হাসিনাকে স্থির রাখার জন্য যেখানে জনাব খালিদ মহিউদ্দিন এত বড় একটা মহৎ উদ্যোগ নিলেন, ঠিক সেই সময়টাতে রীতিমতো তাকে অপমান করে বাংলাদেশের সংবাদপত্রে কিংবদন্তি মহাপুরুষকে অসম্মান করে, বেইজ্জতি করে, নাঙ্গা করে, ভুকা মানে একেবারে না খেয়ে মরলেন। কারণ এরকম একটা সাক্ষাৎকার হলে তো কিছু থাকতো, মালপানি থাকতো। তো সেইগুলোকে একেবারে ভুকা নাঙ্গা করে তিনি রয়টার্স, ইন্ডিপেন্ডেন্ট, এএফপিতে সাক্ষাৎকার দিয়ে বসলেন। এটা শেখ হাসিনার জন্য কতটা ঠিক হলো, আর ওই পত্রিকাগুলো কতটা দুর্ভিক্ষ কবলিত, কতটা বন্যা পীড়িত, যে একেবারে তাদেরকে শেখ হাসিনার সাক্ষাৎকার নিতেই হবে। তারা একবারও ডোনাল্ড ট্রাম্পকে দেখলো না। এই এতদিন ক্ষমতা এলো এবং 3-4টি এরকম বড় পত্রিকাতে এখন পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাৎকার ছাপা হলো না, তারপরে ভ্লাদিমির পুতিনের সাক্ষাৎকার ছাপা হলো না, আমাদের বিশ্ববিজয়ী খেলোয়াড় ডক্টর মোহাম্মদ ইউনূস, তার কথা বাদ দিলাম, তাকে সাক্ষাৎকার নেওয়ার মতো সাহস শক্তি এই পত্রিকাগুলো নেই। কিন্তু তার যে প্রেস সচিব জনাব শফিকুল আলম, তার সাক্ষাৎকার নিতে পারতেন, তারপরে সৈয়দা রেজওয়ানা হাসানের সাক্ষাৎকার নিতে পারতেন, আলী রিয়াজের সাক্ষাৎকার তো নিতেই পারতেন। কিন্তু এগুলো না করে তারা কেন পলাতক, যাকে আমরা তাড়িয়ে দিয়েছি, দূর দূর করে তাড়িয়ে দিয়েছি, এবং যিনি মরে গেল বাংলাদেশে আসতে পারবেন না বলে আমরা ঝিম ধরে আছি, কেন সেই শেখ হাসিনার সাক্ষাৎকার নিতে গেল বলেন তো? একটু ইজ্জতে লাগে না? তো এরপরে ক্ষান্ত নাই, আমরা মনে করেছিলাম আচ্ছা ঠিক আছে, ওরা ভুল করেছে, ক্ষমা করে দিলাম। এখন ওরা সাংবাদিকতা শিখেনি, সাংবাদিকতার ইথিক্স কি, এই ইথিক্সগুলো তারা এখন পর্যন্ত শিখেনি, কাজেই ওদেরকে ক্ষমা করে দিলাম। কিন্তু ও মা, এ কি হলো? এখন আবার দ্য হিন্দুতে, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে, দ্য উইকে সাক্ষাৎকার ছাপার পাশাপাশি শোনা যাচ্ছে যে ব্লুমবার্গে তার সাক্ষাৎকার ছাপা হবে, তারপর ওয়াল স্ট্রিট জার্নালে তার সাক্ষাৎকার ছাপা হবে। আমার কাছে মনে হচ্ছে যে বিশ্ব মিডিয়া রীতিমতো ফাজলামো শুরু করেছে, অথবা তারা পাগল হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে। এটা ঠিক না, কোন অবস্থাতে এটা ঠিক না, এভাবে করা উচিত নয়। একই সঙ্গে তাদের যদি বাংলাদেশের সাথে সম্পর্ক রাখতে হয় তাহলে এটা ব্যালেন্স করতে হবে। আমাদের দেশে দেখে না কত সুন্দর সাংবাদিকরা ব্যালেন্স করে চলছে, যে ফুল ফুটে সে ফুলের ঘ্রাণে আমাদের এই সংবাদপত্র কুল যেভাবে ছুটে বেড়ায় ভ্রমরের মতো। তো সেইভাবে এই আন্তর্জাতিক পত্রিকাগুলো তাদেরও তো বোঝা উচিত ছিল যে বাংলাদেশ তো বোয়িং কিনতে পারে, বাংলাদেশ ফাইটার জেট কিনতে পারে, বাংলাদেশে তেল গ্যাস উত্তোলন করার জন্য তাদেরকে আসতে হবে। আসতে হলে তাদেরকে তো, যাদের হাতে বর্তমান ক্ষমতা আছে, আগামীতে যারা ক্ষমতা আসবেন তাদেরকে তো পাত্তা দিতে হবে। তাদেরকে সাক্ষাৎকার নেওয়া যায় না? অন্যান্য দলের, জামাতের লোকে কম ইংরেজি জানে, শেখ হাসিনার চেয়ে কোনো অংশ কম ইংরেজি জানে, তারা তো আরবিও জানে, তারা তো ইচ্ছে করলে আরবিতেও সাক্ষাৎকার দিতে পারে, গালফ টাইমসের সাক্ষাৎকার দিতে পারে, দ্য সাউদি গেজেট, সেখানে তারা সাক্ষাৎকার দিতে পারে। কিন্তু সেগুলো না দিয়ে তারা জামাতে কোনো লোককে ডাকছেই না। বিএনপিতে কত ভালো ভালো মানুষ আছে, সালাউদ্দিন সাহেব কত সুন্দর ইংরেজি বলেন, আরো অনেকে অনেক সুন্দর সুন্দর ইংরেজি বলেন, তারেক রহমান সাহেব লন্ডনে থাকেন, তিনি কি কম ইংরেজি জানেন? কেন এই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো তাদের সাক্ষাৎকার নিচ্ছে না? আর কেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে তারা প্রচ্ছদ প্রতিবেদন করছেন না? কেন বলছেন না যে বাংলাদেশে গত 14 মাসে ডক্টর মোহাম্মদ ইউনূস যে বিপ্লব করেছেন তাকে আরো একটা নোবেল পুরস্কার দেওয়া যেতে পারে, তাকে অর্ডার অফ দ্য মেরিট যে পুরস্কার আবার দেওয়া যেতে পারে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস
যাতে আগামী 50 বছর শাসন কার্য পরিচালনা করতে পারেন। এই জন্য আন্তর্জাতিক গণমাধ্যম নানা প্রচার এবং প্রোপাগান্ডা করতে পারে। তো সেগুলো বাদ দিয়ে আমরা যাদেরকে তাড়িয়ে দিয়েছি, দূর দূর করে তাড়িয়ে দিয়েছি, এবং তাড়িয়ে দিয়ে আমরা মনের আনন্দে এখন আছি যে যেহেতু তাড়িয়ে দিয়েছি উনি আর কোনোদিন আসতে পারবেন না। আমি উনি বললাম, আমি আসলে খালেদ মহিউদ্দিন সাহেবের মতো যদি এত বড় সাংবাদিক হতাম না হতো, তখন আমি বলতাম যে তুই আর আসতে পারবি না কোনোদিন, তুই টুকারি করে বলতাম। যেহেতু আমার আসলে ওই পর্যায়ে এখনো আমি যাইনি, এই জন্য উনি বা আপনি আপনি করে বললাম আর কি। এনিওয়ে, তো উনি আর আসতে পারবেন না, কাজেই আমরা একেবারে মনের আনন্দে যেখানে আয়েশ করে দোতারা বাজাচ্ছি, সারিন্দা বাজাচ্ছি, বেহালা বাজাচ্ছি, বা ডুগডুগি বাজাচ্ছি, সাদের লাউ বা নাইলো মরে বৈরাগী, ঠিক সেই সময়টাতে এই যে আন্তর্জাতিক গণমাধ্যম যা শুরু করছে, আমার ক্ষুদ্র মানুষ আমার পক্ষ থেকে নিন্দাবাদ ব্যক্ত করা ছাড়া আর কোনো উপায় নেই। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশের রাজনীতি নিয়ে ভারত ক্রমশ অধৈর্য হয়ে পড়েছে। ইন জেনারেল ভারতের যে চাণক্য নীতি, এই চাণক্য নীতির একটা প্রধান বৈশিষ্ট্য হলো খুব ধীর এবং স্থির। বাংলাদেশ নিয়ে আমরা সবাই জানি যে ভারতের একটা ডক্টরিন রয়েছে, যেটিকে সবাই নেহরুর ডক্টরিন হিসেবে জানেন। আমার ভিডিওতে একাধিকবার আমি নেহরু ডক্টরিন সম্পর্কে আলোচনা করেছি, সেটা নিয়ে আমি আবার বলছি। যখন দেশ বিভাগ হলো, অর্থাৎ পাকিস্তান হলো আর ভারত হলো, তো ওই সময়টাতে জানেন যে কতগুলো এলাকাতে ভীষণ রকম দাঙ্গা শুরু হলো, বিশেষ করে কলকাতাতে এবং পাকিস্তানের পাঞ্জাবে। তো এই যে ভয়াবহ দাঙ্গা, সেই দাঙ্গার পরিণতির সম্পর্কে যদি আপনি একটু আন্দাজ করতে চান, তাহলে খুশবন্ত সিংয়ের একটা বিখ্যাত বই রয়েছে, সেটার নাম হলো ট্রেন টু পাকিস্তান। এটা পড়লে আপনারা বুঝতে পারবেন যে কি পরিমাণ ভয়াবহ দাঙ্গা হয়েছিল। আমাদের বাংলাদেশেও কিন্তু দাঙ্গা হয়েছিল, তবে সব এলাকাতে নয়, নোয়াখালীতেও। এবং সেই দাঙ্গার পর, মানে এটা এতটা সিরিয়াস ভারতের কাছে ছিল যে সেই দাঙ্গার পর ইন 1946 সনে মহাত্মা গান্ধী তিনি মানে নোয়াখালীতে এসেছিলেন এবং সেখানে একটা আশ্রমও তিনি তৈরি করেছিলেন। এবং বলা হয়ে থাকে যে বাঙালিরা তার প্রতি এতটা বিরক্ত ছিল যে সেই আশ্রম থেকে সেই তার ছাগল বাঙালিরা নিয়ে গিয়েছিল, এরকম কথাবার্তা হচ্ছে। এনিওয়ে, তো এই যে নানা রকম যে দ্বন্দ্ব ফ্যাসাদ, দাঙ্গা হাঙ্গামা, এত কিছুর মধ্যেই বাংলাদেশ এবং পাকিস্তান, পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গ নামিয়ে আলাদা একটা রাষ্ট্র হলো, আর ভারত একটা আলাদা রাষ্ট্র হলো। এখানে প্রথম গভর্নর জেনারেল হিসেবে মোহাম্মদ আলী জিন্নাহ আসলেন এবং তার অধীন একটা সংসদীয় গণতন্ত্র টাইপের একটা কিছু হওয়ার চেষ্টা হলো পাকিস্তানে। আর অন্যদিকে ভারতে প্রথম দিন থেকেই সেখানে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, এখন যেটা চলছে, এভাবে চালু হলো এবং সেই পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টের প্রধান হলেন পণ্ডিত জওহরলাল নেহরু। ওই সময়টাতে সেই 1947, 48, 49, এই 3টি বছর ভারতের জন্য সবচেয়ে বড় সমস্যা ছিল মাইগ্রেশন। বহু সংখ্যক মানুষ ভারত ছেড়ে পাকিস্তানে আসছিল, মুসলমানরা। এর কারণ হলো ভারতের অর্থনীতি তখন ভালো ছিল না, আর বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে কিছু সংখ্যক হিন্দুরা ভারত যাচ্ছিল এবং তারা বলতে গেলে বাধ্য হয়ে যাচ্ছিল। এর কারণ পূর্ববঙ্গ এবং পশ্চিম পাকিস্তান, এই উভয় অঞ্চলের যে আর্থসামাজিক প্রেক্ষাপট, এটা হিন্দুদের ফেভারে ছিল। কিন্তু সেই হিন্দু জমিদারি প্রথা উঠে যাওয়া এবং পাকিস্তান রাষ্ট্রের মধ্যে হঠাৎ করে উগ্র মৌলবাদ মাথা ছাড়াতে উঠছে, এই ভয়ে অনেক হিন্দু দেশ ছেড়ে দেখা গেল ভারতে চলে যাচ্ছিল। তো পাকিস্তান থেকে যে সকল হিন্দুরা, ইভেন শিখ যারা আছেন, অন্য ধর্মাবলম্বী মুসলমান ছাড়া, তারা ভারতে যেভাবে যেতে চাচ্ছিল, তাদেরকে নেওয়ার জন্য ভারত সরকারের একটা বিরাট বাজেট ছিল এবং বর্ডার একদম উন্মুক্ত ছিল এবং তাদেরকে সেই প্রত্যাগত পাকিস্তান থেকে যারা ভারতে যেতে চায় তাদেরকে রিসিভ করার জন্য ভারতের কর্মকর্তারা উন্মুখ হয়ে পড়ে থাকতো। তো সেই দিক থেকে পূর্ব পাকিস্তান থেকে যারা যাচ্ছিল তারা ঠিক এই ওয়ার্ম রিসেপশনটা পায়নি, হিন্দুরাও পায়নি, এমনকি যে সকল মুসলমানরা খুব অল্প পরিমাণ যাওয়ার চেষ্টা করেছিল তারাও সেই রিসেপশনটা পায়নি। অধিকাংশ সীমান্ত প্রায় বন্ধ করে রাখা হয়েছিল যাতে সহজে বাঙালিরা যেতে পারে না।
তো এই বিষয়টা নিয়ে যখন পণ্ডিত জওহরলাল নেহরুকে জিজ্ঞাসা করা হলো, তিনি তখন বললেন যে বাংলাদেশের যে জন্মটা এটা হয়েছে একটা বাই অ্যাক্সিডেন্ট, এটা হওয়ার কথা না, এটা ভারতের অংশ ছিল, আগামীতে ভারতের অংশ হবে, ফলে ওখান থেকে যারা আসছে তাদের তো আসার দরকার নেই, আমরা আর কিছুদিন পরে যখন ওটা ভারতের অংশ হয়ে যাবে তখন তো তারা ওই দেশেই থাকতে পারবে ওদের মতো করে, কাজেই এখানে এই মাইগ্রেশনটা আমি আসলে অ্যালাউ করবো না।